স্নেহের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি মির্জা কামাল পাশা, প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত, আদর্শ উচ্চ বিদ্যালয় কৈটলা, বেড়া, পাবনা। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আজ অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় সপ্তম সেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমার আলোচনার সাথে তোমরা অবশ্যই থাকবে। আলোচ্য বিষয়গুলো হলো সেট কি, সেট প্রকাশের পদ্ধতি সম্পর্কে আলোচনা, বিভিন্ন ধরনের সেট সম্পর্কে আলোচনা, ভেন চিত্র সম্পর্কে আলোচনা, বিভিন্ন গাণিতিক সমস্যাগুলির সমাধান। তাহলে আলোচনা আসা যায়। প্রথমে আছে সেট কি। সেট কি? বাস্তব বা চিন্তা জগতের সুনির্ধারিত সংগ্রহকে সেট বলে। সেটের সদস্যদের উপাদান বলে। সেটের উপাদানকে বিলংস প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। সেটকে ইংরেজি বড় হরফ দ্বারা প্রকাশ করা হয়। ইহার উপাদানগুলোকে কমা প্রতীক দ্বারা পৃথক করে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয়। যেমন এই একটি সেট, সেই সেটের উপাদান 1, 3, 5। তাহলে উপাদানকে কমা প্রতীক দ্বারা পৃথক করতে হয় আর সেকেন্ড ব্র্যাকেটকে আবদ্ধ করতে হয়। আমরা সেট সম্পর্কে সবসময় জানি না জানি আমরা সেট কথাটা ব্যবহার করি। যেমন এক সেট বই, ডিনার সেট, এক সেট জামা কাপড় ইত্যাদি সব আমরা সেট কথাটা ব্যবহার করি। সেই সেট সম্পর্কে সেই সেটটা হতে হবে কি সুনির্দিষ্ট সুনির্ধারিত সংগ্রহ, অর্থাৎ ধর্মের দিক দিয়ে সবই একই হতে হবে। তার সমাবেশটাই হলো সেট। যেমন নবম শ্রেণীর বিজ্ঞান শাখার এক সেট বই। তাহলে বিজ্ঞান শাখায় পড়ার জন্য যে যে বই দরকার সেই বইগুলো নিয়ে যে সংগ্রহ সেটি বলতেছে বিজ্ঞান শাখার এক সেট বই। সেট হতে হতে হলে মিক্সার হতে হবে না। যেমন বিজ্ঞান শাখার বইয়ের মধ্যে মানবিক শাখার বই হলো, তখন সেটা বিজ্ঞান শাখার বইয়ের সেট হবে না। তাহলে সেট হতে হলে সেটাকে সুনির্ধারিত অর্থাৎ সুনির্দিষ্ট করে বলতে হবে। সেটা বাস্তবে পেতে পারি, আবার চিন্তা জগতেও হতে পারে, চিন্তাও করতে পারি আর বাস্তবেও পেতে পারি। সেট প্রকাশের পদ্ধতি। সেটকে দুই পদ্ধতিতে প্রকাশ করা হয়। একটা তালিকা পদ্ধতি, রোস্টার বা টেবুলার মেথড, আর একটা সেট গঠন পদ্ধতি বা সেট বিল্ডার মেথড। তাহলে তালিকা পদ্ধতি, এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয়। একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলোকে আলাদা করতে হয়। অর্থাৎ তালিকা পদ্ধতিতে সেটের প্রত্যেকটা উপাদান লিখতে হবে, কোনো সাধারণ ধর্মের উপর ভিত্তি করে না। একবার যতগুলো উপাদান থাকবে প্রত্যেকটা উপাদানকেই লিখতে হবে, কমা প্রতীক দ্বারা আলাদা করতে হবে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করতে হবে। এই পদ্ধতিটির নাম হলো তালিকা পদ্ধতি। যেমন এই একটা সেট, তার সংখ্যা হলো 1, 3, 5। তাহলে আমরা 1 উল্লেখ করব, 3 উল্লেখ করব, 5 উল্লেখ করব, কমা প্রতীক দ্বারা পৃথক করছি, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করছি। এইবার সেট গঠন পদ্ধতি। এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে। যেমন এই একটা সেট x যেন x স্বাভাবিক বিজোড় সংখ্যার সেট, বিজোড় সংখ্যা। তাহলে x টা কি স্বাভাবিক বিজোড় সংখ্যা। আমরা জানি বিজোড় সংখ্যাগুলো কত কি কি, 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21, 23 ইত্যাদি। তো এই বিজোড় সংখ্যাগুলো উল্লেখ না করে তার ধর্ম উল্লেখ করছে, অর্থাৎ স্বাভাবিক বিজোড় সংখ্যা। x এর মান কত, 1 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে, 9 হতে পারে, 11 হতে পারে ইত্যাদি হতে পারে। তাহলে এই যে প্রত্যেকটা উপাদান না লিখে উহার ধর্মটা উল্লেখ করে যে সেট লেখা হয় সেই সেটই হলো সেট গঠন পদ্ধতি। এখানে এই কলন চিহ্ন ব্যবহার করা হয়েছে। এই কলন চিহ্ন দ্বারা এই সেটের ক্ষেত্রে বোঝাবে এ রূপ যেন বা সংক্ষেপে যেন। তাহলে এই কলন দ্বারা কি বোঝাইবে, যেন। আর এই কলন দ্বারা সেটের ক্ষেত্রে আমরা এই কলনকে উচ্চারণ করব কি সাজ দ্যাট, সাজ দ্যাট। তাহলে এই কলন চিহ্নকে কি বোঝাবো, সাজ দ্যাট, এর অর্থ এরূপ যেন বা সংক্ষেপে যেন। এইবার বিভিন্ন ধরনের সেট সম্পর্কে আলোচনা।
প্রথমে আলোচনা আছে সসীম সেট। সসীম মানে যার সীমা আছে, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে। যেমন এই একটা সেট, তার উপাদান 1 3 5, তাহলে আমরা এটা গুনিয়া নির্ধারণ করে পড়তেছি এই এ সেটের কয়টি উপাদান আছে, একটা দুইটা তিনটা, এ সেটের তিনটে উপাদান আছে, তাই এটা সসীম সেট। আর অসীম সেট, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না তাকে অসীম সেট বলে। যেমন এই একটা সেট লিখছি, তার উপাদান 1 3 5 ডট ডট ডট, এই ডট 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 দেওয়ার অর্থ এরপরে আরো অসংখ্য সংখ্যা আছে যা আমরা গুণে নির্ধারণ করতে পারবো না। যেহেতু এটার কোনো সীমা নেই তাই এটা একটা অসীম সেট। এরপর আছে ফাঁকা সেট, যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে। ফাঁকা সেটকে শুধু সেকেন্ড ব্র্যাকেট বা ফাই প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যদি জিরো থাকে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যদি জিরো থাকে এটা কিন্তু ফাঁকা সেট হবে না, কারণ জিরো একটা উপাদান, জিরো একটা কি উপাদান, তাই এটা ফাঁকা সেট না। ফাঁকা সেট হতে হলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কোনো প্রতীক থাকবে না, তখন সেটা ফাঁকা সেট হবে। উপসেট বা সাবসেট, কোন সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলে। একটা বড় একটা সেট থেকে আমরা ছোট 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 কয়েকটা সেট যদি আমরা গঠন করি তাহলে এই ছোট প্রত্যেকটা সেটকে আমরা ওই বড় সেটের কি বলবো, উপসেট বলবো। যেমন নবম শ্রেণীর বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের সেট একটা বড় সেট, এখান থেকে আমরা ভাগ করতে পারি ছাত্রদের সেট, ছাত্রীদের সেট আমরা ভাগ করতে পারি। তাহলে এই ছাত্রর সেট বা ছাত্রীর সেটই হলো গা নবম শ্রেণীর বিজ্ঞান শাখার কি উপসেট। উপসেট, তাহলে উপসেটটা কি, বড় একটা সেট থেকে যতগুলো উপায়ে ছোট ছোট সেট গঠন করা যায়, অর্থাৎ বড় সেটের যতগুলো উপাদান আছে ওই উপাদানগুলোর মধ্যে থেকে কিছু কিছু উপাদান নিয়ে যে সেটগুলো গঠিত হবে সেই সেটগুলোকে আমরা উপসেট বলবো। উপসেটের চিহ্ন এইটা, এ সমান 1 3 5, বি সমান 1 3, তাহলে এই বির মানগুলো এর মধ্যে আছে, তাহলে এটা হলো বড় সেট আর বিটা হলো তার একটা অংশ, তাহলে এই বি কে আমরা বলবো এ সেটের উপসেট। যদি বি সেট এর উপসেট হয় তবে আমরা বি সাবসেট এ লেখা হয়। এখানে পর্ব কি বি এ এর উপসেট, অথবা বি ইজ এ সাবসেট অফ এ, বি ইজ এ সাবসেট অফ এ। এইবার প্রকৃতির সাবসেট, প্রকৃত উপসেট, কোন সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলো উপাদান সংখ্যা ওই বড় উপসেটের উপাদান সংখ্যার অপেক্ষা কম হয় সেই সেটগুলোকে আমরা প্রকৃত উপসেট বলবো। এখানে একটা কথা মনে রাখবে, উপসেট বললে পরে এই সেট বড় সেটটাও বড় সেটের একটা উপসেট হয়, কিন্তু প্রকৃত উপসেট যখন বলবো তখন বড় সেটের উপসেট হতে পারবে না। তাহলে প্রকৃত উপসেটে কি হবে, সার্বিক সেটের অর্থাৎ বড় সেটের উপাদান যতগুলো থাকবে এই প্রকৃত উপসেটে উপাদানগুলো কমপক্ষে একটা কম থাকবে, কমপক্ষে একটা কম থাকবে, তখন আমরা সেগুলোকে আমরা প্রকৃত উপসেট বলবো। প্রকৃত উপসেটের চিহ্ন শুধু সাবসেট, এ সমান 1 3 5, বি 1 3, তাহলে এই বি কে আমরা এ এর প্রকৃত উপসেট বলতে পারি, কারণ বি এর উপাদান সংখ্যা এ এর উপাদান সংখ্যা হতে কম আছে। তাহলে বড় সেটের চাইতে যদি উপসেট গুলোর উপাদান সংখ্যা কম থাকে তখন আমরা সেই উপসেট গুলোকে আমরা প্রকৃত উপসেট বলবো, প্রকৃত উপসেট বলবো। সেটের সমতা, দুটি সেটের উপাদান একই হলে সেট দুটিকে সমান বলা হয়। যেমন এ একটা সেট লিখছি 3 5 7, বি একটা সেট লিখছি 5 3 3 7, এই দুটির উপাদান সমান, দুটির উপাদান কি সমান, তাই আমরা লিখতে পারি এ সমান বি। শিক্ষার্থীবৃন্দ এখানে দেখতেছো বি সেটের তো উপাদান অনেকগুলো আছে, এ সেটের উপাদান কম আছে, তথাপি দুটি উপাদান সমান, কারণ একটা সেটের মধ্যে একই জিনিস যদি বারবার লেখা হয় তাহলে সেটাকে একটাই ধরবো। এখানে 3 লেখা আছে কয়বার, 2 বার, তাহলে আমরা দুইটা 3 না ধরে কয়টা 3 ধরবো, একটা 3। আবার উপাদানগুলো সাজানো
এলোমেলো হলে পরেও তাও দুটোই সমান। দেখো এখানে 3, 5, 7 লিখছি, এখানে 5, 3, 7 লিখছি। উপাদানগুলো কি উল্টানো আছে, তথাপিও এই সেট দুটি সমান। অর্থাৎ উপাদান সংখ্যা ভিতরে একই থাকলে পারে, সাজানো ঠিক থাক বা না থাক, উপাদান সংখ্যা একই থাকলে পারে আমরা সেই সেটকে আমরা কি বলবো, সমতা সেট। এবার সেটের অন্তর। একটি সেট থেকে অপর সেটের উপাদান বাদ দিলে প্রথম সেটের মধ্যে যে উপাদানগুলো অবশিষ্ট থাকবে সেই উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে অন্তর সেট বলে। সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারছো যে দুটো সেট আছে, প্রথম সেটের থেকে দ্বিতীয় সেটের উপাদানগুলো বাদ দেব, বাদ দিলে পরে প্রথম সেটের মধ্যে যে উপাদানগুলো অবশিষ্ট থাকবে সেই উপাদানগুলোই হলো নিয়ে গঠিত সেট হলো অন্তর সেট। প্রথম সেটের থেকে দ্বিতীয় সেট কোনো মিল নাই, বাদ দেওয়া যায় না, তাহলেও প্রথম সেটের মধ্যে যে উপাদানগুলো সেই উপাদানগুলো নিয়ে সেটি হলো অন্তর সেট। অন্তর সেটকে এই বাদ বা বিয়োগ প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। যেমন এ ও বি দুটি সেট হলে অন্তর সেট লেখা হয় এ বাদ বি। শিক্ষার্থী খেয়াল করো, এই দিকে এই দেওয়া আছে, এটা কিন্তু অবলিক না, অবলিক হলে পরে এই দিকে আসবে। অবলিক চিহ্নটা কি, অবলিক এই দিকে বাঁকা, এই অবলিক মানে ভাগ, আর এটা অবলিক না, এটা হলো অন্তর সেট, অর্থাৎ উল্টো দিকে বাঁকা, এটা মানে বিয়োগ। তাহলে এইটা মানে কি ভাগ, আর এইটা আমরা বোঝাবো কি বিয়োগের জন্য বোঝাবো। এইবার দেখো পড়া হয় কি এ বাদ বি, তাহলে এ একটা সেট, বি একটা সেট, তাহলে সুতরাং অন্তর সেট এ বাদ বি, এর থেকে বি বাদ দেবো। দেখো বাদ দেওয়ার জন্য যেগুলো মিল সেই যে সেটে, দেখো এখানে মিল আছে কোনটা, তিন, তিন মিল আছে, 5, 5 মিল আছে, তাহলে মিলগুলো বাদ দেবো। মিলগুলো বাদ দিয়ে প্রথম সেটের মধ্যে যে অংশটা বাঁচবো সেই অংশটা নিয়ে গঠিত সেটি হলো উপসেট। প্রথম অংশের মধ্যে কি বাঁচছে, অবশিষ্ট আছে 1, তাহলে 1 নিয়ে গঠিত সেট। দ্বিতীয়টার মধ্যে কি বাঁচলো কি বাঁচলো না ওটা দেখার কোনো প্রয়োজন নেই, আমরা শুধু দেখবো প্রথমটার মধ্যে কি অবশিষ্ট আছে সেটা। যদি কোনো মিল না থাকতো, ধরো 1, 2, 3 এই একটা সেট, এর থেকে বিয়োগ করব 5, 6, 7, এটা কি মিল আছে কোনো, না মিল নাই, তাহলে এই প্রথমটার মধ্যে যা থাকবে ওইটি আমরা লিখবো, ওইটি আমরা লিখবো। তাহলে প্রথমটার মধ্যে কি অবশিষ্ট থাকবে সেটা নিয়ে গঠিত সেটটি হলো অন্তর সেট, অন্তর সেট। এরপর দেখো শিক্ষার্থীবৃন্দ, সার্বিক সেট, ইউনিভার্সাল সেট। যদি কতগুলো সেট একটি সেটের উপসেট হয়, অর্থাৎ একটা বড় সেট থেকে কতগুলো যদি সেট গঠন করা যায় তাহলে সেই বড় সেটকে ওই ছোট সেটগুলোর কি সেট বলবো, সার্বিক সেট বলবো। তাহলে বড় সেটকে আমরা কি বলবো, সার্বিক সেট। কার সার্বিক সেট, ওই উপসেট গুলোর সার্বিক সেট। আর উপসেট হতে হলে পারে ওই বড় সেটের মধ্যে উপাদানগুলো থাকতে হবে। ইয়াকে ইউ প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। পূরক সেট, আমরা অন্তর সেট পড়িয়েছি, অন্তর সেটের ক্ষেত্রে যে কোনো দুটো সেটের বিয়োগফল, যে কোনো দুটো সেটের বিয়োগফল। কিন্তু সার্বিক সেট বললে, পূরক সেট বললে একটা সেট অবশ্যই সার্বিক সেট হবে আর একটা যে কোনো সেট। তাহলে সার্বিক সেট থেকে উহার একটি উপসেট, সার্বিক সেট থেকে উহার একটি উপসেট এর উপাদান বাদ দিলে সার্বিক সেটের মধ্যে যে উপাদান অবশিষ্ট থাকে তা নিয়ে গঠিত সেটকে পূরক সেট বলে। পূরক সেটকে পূরক চিহ্ন বা শক্তি সি প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। যেমন এ একটা সেট লিখছি, ইউ একটা সেট, এখানে ইউ দ্বারা সার্বিক সেট, এ হলো এই সার্বিক সেটের একটা উপসেট। সুতরাং এ পূরক বা এ সি সমান ইউ বিয়োগ এ। তাহলে অন্তর সেট যেমন বিয়োগ, এটাও বিয়োগ, কিন্তু এটা কি বিয়োগ, সার্বিক সেট থেকে তার একটা উপসেট বিয়োগ, সার্বিক সেট থেকে তার একটা উপসেট বিয়োগ করলে পরে ওই উপসেটের পূরক সেট পাবো, ওই উপসেটের পূরক সেট পাবো। তাহলে এখানে তাহলে বিয়োগ করবো, যা বিয়োগ করলে পরে কমনটা বাদ দেবো, মিল যেগুলো আছে সেই মিলগুলো বাদ দিয়ে অবশিষ্টটা আমরা দেখবো। শিক্ষার্থী বিন্দু দেখো মিল আছে কোনটা, 1, 1 মিল,
3 মিল, 5 মিল, এই তিনটে জিনিসে মিল আছে, আর কোনো মিল নাই। তাহলে প্রথমটার মধ্যে অবশিষ্ট থাকলো কি 7 আর 8, তাহলে 7 আর 8 নিয়ে গঠিত সেটই হলো গা এ সেটের পূরক সেট। এ সেটের পূরক সেট। তাহলে শিক্ষার্থী তুমি বুঝতে পেরেছো পূরক সেট কি? একটা সেটের পূরক সেট বের করতে হলে সার্বিক সেট থেকে ওই সেটের উপাদানগুলো বাদ দিতে হবে। সার্বিক সেট থেকে ওই সেটের উপাদানগুলো বাদ দিলে সার্বিক সেটের মধ্যে অবশিষ্ট উপাদান নিয়ে গঠিত সেটটাই হলো গা ওই সেটের পূরক সেট। দেখো আমরা যদি চিত্রের মাধ্যমে এটা দেখাই, সার্বিক সেটটা যদি আমি চিত্রের মাধ্যমে দেখাই, তাহলে সার্বিক সেটকে আমরা একটা আয়তক্ষেত্র দ্বারা সাধারণত প্রকাশ করব। এই যে হলো সার্বিক সেট। আর আমরা যদি পূরক সেট দেখাই, তাহলে এইটা হলো সার্বিক সেট, আর এই একটা উপসেট, তার মানে সার্বিক সেটের অংশ। এখন এই যে এই আয়তক্ষেত্র থেকে এই এ সেটটা বাদ দিলে এখানে বাহিরে যে অংশটা বাঁচা থাকলো, যে অংশটা অবশিষ্ট থাকলো, এই ফোটা ফোটা দেওয়া এই অংশটাই হলো গা এই ক্ষেত্রে এই এ সেটের পূরক সেট। এ সেটের কি সেট? পূরক সেট। এই ফাঁকাটাই হলো গা এ সেটের পূরক সেট। এ সেটের পূরক সেট। এইবার আছে সংযোগ সেট। সংযোগ সেট, ইউনিয়ন অফ সেট। কতগুলো সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। ইহাকে ইউনিয়ন প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। আমরা উচ্চারণের বোঝার সুবিধার্থে এই ইউনিয়ন চিহ্নকে আমরা কি চিহ্ন দ্বারা বলবো? ইউনিয়ন চিহ্নকে আমরা এই ইউনিয়ন চিহ্নকে আমরা কাপ বলবো। কাপ বোঝার সুবিধাতে চা খাওয়ার যে কাপ, সেই কাপ, এই ইউনিয়নকে আমরা কাপ হিসেবে বোঝার সুবিধার্থে আমরা বলবো। আসলে ওটা তো কাপ না, কাপের মতন দেখা যাচ্ছে, তাই আমরা এটাকে কাপ হিসেবে কল্পনা করব। এ একটা সেট, বি একটা সেট, তাহলে এ কাপ বি সমান এ সেটের উপাদান লিখলাম, কাপ বি সেটের উপাদান লিখলাম। এখন এই দুইটা সেটের মধ্যে যতগুলো উপাদান আছে প্রত্যেকটা উপাদান একবার করে লিখবো, তাহলে সেটি হবে লেখা সংযোগ সেট। যেমন 1 আছে লিখলাম, 3 আছে লিখলাম, 5 আছে লিখলাম, 7 আছে লিখলাম, 8 আছে লিখলাম। তাহলে প্রত্যেকটা উপাদান একবার করে নিয়ে গঠিত যে সেট, সেই সেটটি হলো গা সংযোগ সেট। আমরা যদি চিত্রের মাধ্যমে দেখাই, তাহলে একটা আয়তক্ষেত্র আঁকবো আগে। এই এ একটা সেট আর বি একটা সেট। এটা এ, এটা বি। এখন তাহলে পূরক সেটটা হবে, এসে সংযোগ সেট হবে কোনটা? সংযোগ সেটটা হবে এই যে মোট অংশ নিয়ে এই সংযোগ সেট, এই মোট অংশটা নিয়েই আমি লাগা এর সংযোগ সেট, এই জায়গা মোট জায়গাটা। তাহলে এটা তিনটে অংশে ভাগ হতেছে, একটা দুইটা তিনটে বৃত্ত, দুইটা তিনটে নিঃছেদ বৃত্ত ভাগ হতেছে। এই তিনটে ভাগ মিলে যে সেটটা হবে সেই সেটটা হলো গা সংযোগ সেট। এইবার সেট ইন্টারসেকশন অফ সেট। কতকগুলি সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেট। সাধারণ উপাদান মানে এ সেট আর এ সেট দুটো সেটের মধ্যে যে উপাদানগুলো মিল আছে, সেই মিল উপাদান নিয়ে গঠিত যে সেট হবে সেই সেটকেই বলবো আমরা সেট সেট। ইহাকে ইন্টারসেকশন প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। আমরা উচ্চারণের সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে এই ইন্টারসেকশনকে আমরা আরেকটা নামে অভিহিত করব। আরেকটা নামে কি করব? অভিহিত করব, সেটা হলো ক্যাপ। ওটা কাপ ছিল আর এটা ক্যাপ, অর্থাৎ টুপি, মাথায় টুপি দেওয়া হয় এবং উল্টা করে বসানো হয়, তাই এটাকে আমরা কি বলবো? কাপ বলবো। এটাকে কি বলবো?
কাপ বলবো, সরি এটাকে কি বলবো, ক্যাপ। আগেরটা কাপ, এটা হলো ক্যাপ। তাহলে এ ক্যাপ বি সমান এর মান বসাইলাম, ক্যাপ বি এর মান বসাইলাম। তাহলে এটা অর্থ কি? এটার অর্থ শুধু মিল যেগুলো, এখানে মিল আছে কোনটা কোনটা দেখো একটু শিক্ষার্থী বিন্দু, এখানে মিল আছে একের, এক মিল আছে, দুই মিল, তিন মিল আছে, আর 5 মিল আছে। তাহলে এই তিনটে উপাদান নিয়ে যে সেট হলো, সেই সেট হলো ক্যাপ সেট বা সেট সেট। যদি কোনো মিল না থাকতো, যদি কোনো মিল না থাকতো তখন সেটা ফাঁকা সেট হয়ে যেত। যদি উপাদানের সংখ্যা কোনো মিল না থাকে তাহলে সেটা কি হবে, ফাঁকা সেট হবে, ফাঁকা। এটিকে আমরা যদি এখন চিত্রের মাধ্যমে দেখাই শিক্ষার্থীবৃন্দ, এই একটা আয়তক্ষেত্র রাখবো, এই আয়তক্ষেত্রের মধ্যে এ আর বি দুটো সেট, এটা এ আর এটা কি বি। এই যে মাঝের যে অংশটা, এই মাঝের অংশটাকেই আমরা কি বলবো, কমন মিল। এই মাঝের অংশটাই হলো ছেদ সেট, এই মাঝের এই অংশটুকু, মাঝের এই অংশটুকু হলো ছেদ সেট। তাহলে শিক্ষার্থী বুঝতে পেরেছো ছেদ সেটটা কি, অর্থাৎ কমন যেগুলো, উভয় পক্ষে কমন যেগুলো, সেইগুলো নিয়ে যে সেটটা হবে সেই সেটটা হলো ক্যাপ সেট। আর যদি কমন না থাকে তখন সেটা ফাঁকা হবে। এইবার নিশ্চিত সেট, দুটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তবে সেই সেটকে নিশ্চিত বলে। যেমন এ সমান এত, বি সমান এত, তাহলে ক্যাপ সেট বের করবো। ক্যাপ সেটে দেখো তো শিক্ষার্থীর মধ্যে কোনো মিল আছে কিনা, কোনো মিল নাই, এটা দুটির মধ্যে কোনো মিল নেই, কোনো মিল নেই, তাই এটা ফাঁকা। এই ফাঁকাটি হলো নিশ্চিত সেট। এটা যদি আমরা চিত্রের মাধ্যমে উপস্থাপন করি, তাহলে দেখো এই একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের মধ্যে দুটি বৃত্ত এ আর একটা হলো বি। দেখো একজন আরেকজনকে সেট করছে, একজন আরেকজনকে, একজন আরেকজনের মধ্যে ঢুকে পড়ছে, ঢুকে পড়ে নাই, মাঝে ফাঁকা আছে, ঢুকে পড়লে পরে সেটা হলো ছেদ হতো। আর একজন আরেকজনকে স্পর্শ বা একজনের মধ্যে একটা যায় নাই, তাই এটা ছেদ করে নাই, তাই এটাকে বলছে নিচ্ছেদ ছেদ। এইবার আছে ভেন চিত্র। জন ভেন, গণিতবিদ জন ভেন সেটের কার্যবিধি চিত্রের সাহায্যে প্রকাশ করেন। তার নাম অনুসারে চিত্রগুলোকে ভেন চিত্র বলে। এতে বিবেচনাধীন সেটগুলোকে সমতলে অবস্থিত বিভিন্ন আকারের জ্যামিতিক চিত্র, যেমন আয়ত, বৃত্ত, ত্রিভুজ ব্যবহার করা হয়। যেমন এই যে আমি আয়ত ব্যবহার করছি, এটা হলো সার্বিক সেট। বৃত্ত ব্যবহার করছি, এক আকার সেটকে আমরা কি বৃত্ত দ্বারা প্রকাশ করছি। এগুলো হলো ভেন চিত্র। এইবার বিভিন্ন গাণিতিক সমস্যা। সমস্যা 1, একটা আয়তক্ষেত্র আঁকানো হয়েছে, সার্বিক সেট, সেটার তিনটা সেট, একটা এ, একটা বি, একটা সি, পরস্পর ছেদ করছে। দেখো পরস্পরকে কি করছে, ছেদ করছে। এখন এই এ সেটের মধ্যে আছে কি 3, 4, 5, 6, আর বি সেটের মধ্যে আছে কি 4, 5, 8, 9, সি সেটের মধ্যে আছে কি 5, 6, 7, 8, 5, 6, 7, 8। এখন প্রশ্ন, ক এ সেটটি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো, অর্থাৎ সাধারণ ধর্ম উপর ভিত্তি করে সেটটা লিখতে হবে। খ এ ও বি সি কে তালিকা পদ্ধতি প্রকাশ করো। তালিকা পদ্ধতি প্রকাশ মানে প্রত্যেকটা উপাদান লিখতে হবে। তারপর এ ক্যাপ সি, এ কাপ সি নির্ধারণ করো, অর্থাৎ এ আর সি এর মধ্যে কমন গুলো নিতে বলতেছে, আর এ আর বি এর মধ্যে সবগুলো নিতে বলতেছে। প্রমাণ করো যে এ কাপ বি তার পূরক সমান এ পূরক ক্যাপ বি পূরক। তাহলে প্রথমে এ সেটটিকে সেট গঠন পদ্ধতি প্রকাশ করে বেন চিত্র হতে পাই এ সেটের উপাদান কত, এই এ বৃত্তটার মধ্যে কতটুকু মান আছে, কয়টা মান আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে। তাহলে হতে পাই বেন চিত্র এ সমান কত, 3, 4, 5, 6। এই সংখ্যাগুলো কি সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা আমরা জানি কি, স্বাভাবিক সংখ্যা হলো স্বাভাবিক সংখ্যা n সমান
1 2 3 4 5 অর্থাৎ গণনার কাজে আমরা যে সংখ্যাগুলো ব্যবহার করি সেই সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা। সেই সংখ্যাগুলো কি স্বাভাবিক সংখ্যা। তাহলে এই এর মানটা এই স্বাভাবিক সংখ্যার মধ্যে আছে। এর মানটা কি এই স্বাভাবিক সংখ্যার মধ্যে আছে 3 4 5 6। তাই আমরা এটাকে কি বলতে পারি একটা ধর্ম এ হলো স্বাভাবিক সংখ্যা। এটা কি স্বাভাবিক সংখ্যা। কিন্তু স্বাভাবিক সংখ্যা তো অনির্দিষ্ট অসীম অনেকগুলো আছে স্বাভাবিক সংখ্যা। এখানে মাত্র 4টি দেওয়া আছে। তাহলে সব স্বাভাবিক সংখ্যা না। তাহলে প্রথমে আমরা কি করব বড় একটা চিন্তা করব। এই বড় চিন্তাটা কি এটা একটা স্বাভাবিক সংখ্যা। সেইখান থেকে ছোট একটা চিন্তা করব নির্দিষ্ট করব যে এখানে তো সবগুলো নাই আছে কত 3 4 5 6 অর্থাৎ 3 থেকে 6 পর্যন্ত। তাহলে এই স্বাভাবিক সংখ্যা হবে কি 3 থেকে 6 পর্যন্ত অর্থাৎ 3 এর সমান বা বড় 6 এর সমান বা ছোট। এইবার আসি নির্ণয় সেট x belongs to n। তার মানে x টা কি স্বাভাবিক সংখ্যা যেন x স্বাভাবিক সংখ্যা। তাহলে বড় একটা আগে লিখতে হবে বড় শর্ত, তারপর আস্তে আস্তে ছোট শর্ত দিতে হবে শেষে সর্বশেষ। তাহলে স্বাভাবিক সংখ্যার মধ্যে কোনগুলো আমি লিখলাম 3 less than or is equal to x less than or is equal to 6 অর্থাৎ x এর মানটা 3 এর সমান বা বড় 6 এর সমান বা ছোট। নিচের টান মানে সমান। তাহলে এটা 3 এর চাইতে সমান বা বড় হতে পারে আবার 6 এর সমান বা ছোট হতে পারে। আমি এটাকে আরেক ভাবে লিখতে পারি। আরো একটা উপায়ে লিখতে পারি সেটা দেখো কোন উপায়ে। এটা আমি যদি লিখলাম নি 2 less than x less than 7 অর্থাৎ 2 এর চাইতে বড় কিন্তু 7 এর চাইতে ছোট। 2 এর চাইতে বড় কিন্তু 7 এর চাইতে ছোট। 2 এর চাইতে বড় 7 এর চাইতে ছোট মানে তো 3 4 5 6। তাহলে এভাবেও এই উপায়েও লেখা যায় আবার এই উপায়েও লেখা যায়। খ বলছে এ বি সি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে বেন চিত্র হতে খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, এই এ সেটের মধ্যে উপাদান কত কত 3 4 5 6। তাহলে এ সেটের উপাদান 3 4 5 6। এই 3 4 5 6 নিয়ে যে সেটটা সেই সেটটা হলো এ সেট। তদ্রূপ বি সেটের মধ্যে কি কি আছে 4 আছে 5 আছে 8 আছে 9 আছে। তাহলে বি সেটটা কি হলো 4 5 8 9। আবার সি সেটটা কি এর মধ্যে কি আছে কতটুকু অংশ সি বৃত্তের মধ্যে কতটুকু অংশ 5 6 7 8 5 6 7 8। তাহলে আমরা এ সেটও তালিকার মাধ্যমে প্রকাশ করলাম, বি সেটটাকেও তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম, সি সেটটাকেও তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম। এইবার বলছে এ ক্যাপ সি অর্থাৎ এ আর সি এর মধ্যে যে মিলগুলো আছে সেইগুলো নাও। তাহলে এ ক্যাপ সি সমান এর মান বসাইলাম ক্যাপ সির মান। এখন দেখো শিক্ষার্থীর মধ্যে কোনগুলো মিল আছে ক্যাপ মানে তো মিল 5 এ মিল আছে আর 6 এ মিল আছে। তাহলে এই 5 এবং 6 দ্বারা এই একটা সেট গঠন করলাম। এই সেটটাই হলো এ ক্যাপ সি। তদ্রূপ এ কাপ বি। তাহলে এর মান বসাইলাম কাপ বি এর মান বসাইলাম। এইবার কাপ অর্থ প্রত্যেকটা উপাদান একবার করে নিতে হবে। প্রত্যেকটা উপাদান কিভাবে নিতে হবে একবার, একাধিকবার থাকলেও নেব না একবার নেব। তাহলে এখানে 3 নেব 4 নেব 5 নেব 6 নেব 8 নেব 9 নেব। তাহলে এই কয়টা দ্বারা গঠিত যে সেট সেই সেটটাই হলো এ কাপ বি। এ কাপ বি। এইভাবে আমরা কাপ সেট ক্যাপ সেট অর্থাৎ সংযোগ সেট এবং সেট নির্ণয় করতে আমরা পারবো। এবার গতে বলছে এ কাপ বি পূরক সমান এ পূরক ক্যাপ বি পূরক। তাহলে বেন চিত্র হতে পাই ইউটা খেয়াল করো সবাই আবার চিত্রতে ব্যাগে যাই। এই এই টোটাল সেট লাগা সার্বিক সেট। দেখো সার্বিক সেটের মধ্যে 3 4 5 6 7 8 9 আবার 10 এই বৃত্তের বাইরে আবার 10 এই মোটটাই হলো সার্বিক সেট। তাহলে চিত্র থেকে সার্বিক সেট পাবো কি 3 4 5 6 7 8 9 10। এ সেট তো আমরা পেয়েছি আগেই, বি সেটও পেয়েছি, সি সেটও পেয়েছি। এবার ব্র্যাকেটের মধ্যে দেখো এ কাপ বি আছে, তাহলে আমাকে আগে এ কাপ বি বের করতে হবে। তাহলে এ কাপ বি কাপ অর্থ সবগুলো একবার। তাহলে 3 নেব 4 নেব 5 নেব 6 নেব
8 নেব, 9 নেব। তাহলে প্রত্যেকটা আমরা একবার করে নিয়ে কাপ সেট লিখলাম। এইবার সেই কাপ সেটের পূরক সেট। তাহলে পূরক বললেই মনে করবে সার্বিক সেট থেকে বিয়োগ। তাহলে এ কাপ বি তার পূরক সেট ইউ বিয়োগ এ কাপ বি। কাপ সেটের পূরক সেট সমান ইউ বিয়োগ কাপ সেট। তাহলে এর মান বসাইলাম আর এ কাপ বি এর মানে বের করলাম, সেইটা মান বসাইলাম। এখন এই বাদ চিহ্ন মানে এই প্রথমটা থেকে দ্বিতীয়টা বাদ দিলে প্রথমটার মধ্যে যে অংশটা অবশিষ্ট থাকবে সেই অংশটা। এখন দেখি বাদ দিয়ে দেখি 3 এখানেও আছে, এখানেও আছে, 4 এখানেও আছে, এখানেও আছে, 5ও আছে প্রথমটায়, দ্বিতীয়টায় 5 আছে, 6ও আছে, 8 আছে, 9 আছে। তাহলে প্রথমটার মধ্যে কি অবশিষ্ট থাকলো 7 আর 10। তাহলে 7 এবং 10 দ্বারা যে সেটটা হইলো সেই সেটটি হলো গা এ কাপ বি সেটের পূরক সেট। এ কাপ বি সেটের পূরক সেট। তাহলে বাম পক্ষে আমরা পেয়ে গেলাম 7,10। এইবার ডান পক্ষে আছে কি এ পূরক ক্যাপ বি পূরক। তাহলে আগে এ পূরকের মান বের করতে হবে। এ পূরক কথাটার অর্থ ইউ থেকে এ বিয়োগ। সার্বিক সেট বিয়োগ এ সেট। সার্বিক সেটের মান বসাইলাম বিয়োগ এ সেটের মান। এখন এ সেটের থেকে 3 4 5 6 ইউ থেকে 3 4 5 6 যদি বিয়োগ করা যায়, বাদ দেওয়া যায়, তাহলে অবশিষ্ট থাকবে কত 7 8 9 10। আবার বি পূরক সমান ইউ বিয়োগ বি। ইউর মান বসাইলাম, বি এর মান বসাইলাম। আর এর মান থেকে বি এর মান বাদ দেব। কত বাদ দেব 4 5 8 9। বাদ দিলে পরে এর মধ্যে অবশিষ্ট থাকবে 3 6 7 10। এইবার এই দুটো সেটের এই দুটো পূরক সেটের ক্যাপ সেট বের করব। তাহলে এ পূরক ক্যাপ বি পূরক। এ পূরকের যে মান বের করছি, এ পূরকের মান বের করছি এটা, এই মান এখানে বসাইলাম। আর বি পূরকের যে মান বের করলাম এটা, এটা এখানে বসাইলাম। আর ক্যাপ, ক্যাপ অর্থ কমন। আর এই দুটোর মধ্যে কি মিল আছে? মিল আছে হলো গা এটাই 7 আছে, এটাও 7 আছে, এটাই 10 আছে, এটাই 10 আছে। তাহলে 7 আর 10। শিক্ষার্থীবৃন্দ দেখো তো, বাম পক্ষে বের করছিলাম কত 7 10, আর ডান পক্ষে বের হইলো কত 7 10। তাহলে উভয় পক্ষে সমান আছে। সুতরাং এ কাপ বি তার পূরক সমান এ পূরক ক্যাপ বি পূরক রুট। এইবার কয়েকটি অঙ্ক। সার্বিক সেট ইউ একটা সার্বিক সেট, তার মান কত 1 থেকে 7 পর্যন্ত। এর তিনটি উপসেট দিচ্ছে এখানে। এ একটা উপসেট, বি একটা উপসেট, সি একটা উপসেট। এতে আছে x belongs to n, অর্থাৎ x এর মানটা স্বাভাবিক সংখ্যা। সেই স্বাভাবিক সংখ্যা কত 7 এর চেয়ে ছোট। বড় একটা আগে x belongs to n একটা শর্ত, বড় একটা শর্ত স্বাভাবিক সংখ্যা। সেখান থেকে একটু কমা দিলেও সেই স্বাভাবিক সংখ্যা কত 7 এর সাথে ছোট। তার মানে কি তো 1 2 3 4 5 6 পর্যন্ত। এখন আরো কমা দিল এই যে 6টা, এই 6টার মধ্যে বিজোড়। তাহলে এই 6টার মধ্যে বিজোড় আছে কত 1 3 5। তাহলে এই সেটটা হবে কত 1 3 5। তাহলে আগে বড়টা কল্পনা করলাম কি স্বাভাবিক সংখ্যা, সেই স্বাভাবিক সংখ্যার মধ্যে কমা দিলাম 7 এর সাথে ছোট। আবার আরো একটু কমা দিলাম বিজোড় সংখ্যা। তাহলে এখানে কয়টা শর্ত? 3টে শর্ত। একটা শর্ত কত স্বাভাবিক সংখ্যা, আর একটা শর্ত কত 7 এর সাথে ছোট, আর একটা শর্ত সেই 7 এর সাথে ছোট গুলো বিজোড় সংখ্যা। অনুরূপভাবে বি তেও একই কথা আছে, 7 এর সাথে ছোট, কিন্তু সেগুলো কি জোড় সংখ্যা। সি তে বলছে 3 এর সমান বা ছোট, তার মানে কত হতে পারে 1 2 3। আর তার মধ্যে আবার মৌলিক সংখ্যা, এক তো মৌলিক সংখ্যা না, মৌলিক কয় 2 3। তাহলে এখানে হবে 2 3। কত বললো? তাহলে শিক্ষার্থীবৃন্দ এইভাবে শর্তগুলো তোমাদের আগে বুঝতে হবে, বুঝে তারপরে সেই শর্তের মানগুলো লিখলেই সেটা তালিকা পদ্ধতি হওয়া যাবে। এ ও বি সেটকে তালিকা পদ্ধতি প্রকাশ করো। এ কাপ বি নির্ণয় করো, এ কাপ সি নির্ণয় করো, তারপরে এই দুটার ক্যাপ সেট নির্ণয় করতে বলতেছে। তারপর বলছে বি কাপ সির পূরক সেটের উপাদান সেট গুলো এর উপসেট গুলো দেখো। তাহলে ক শর্ত মতে, তাহলে আমি তো আগেই ক বুঝিয়ে দিলাম যে আগে প্রথম শর্ত এক্সটার মান কি হবে স্বাভাবিক সংখ্যা। সেই স্বাভাবিক সংখ্যা তো অসংখ্য, তার মধ্যে 7 এর সাথে ছোট, তার মানে 1 থেকে 6 পর্যন্ত। আবার আরেকটু বলে দিল তাহলে এইটা বিজোড় সংখ্যা, 1 থেকে ছোট কিন্তু বিজোড় সংখ্যা। দেখো প্রথমে আছে 1 2 3 4 5 6 7 8 ডট ডট ডট।
প্রথম শর্তটা এইটা, প্রথম শর্ত অনুসারে এই পর্যন্ত আসলো। আর দ্বিতীয় শর্তে বলছে সাথে সাথে কোড, তাহলে সাথে সাথে ছোট ছোট, এটা দ্বিতীয় শর্তের, এটা দ্বিতীয় শর্তের মান। তারপরে বলে দিল বিজোড় সংখ্যা, তাহলে এর লাগা তৃতীয় শর্ত, এই বিজোড় সংখ্যাটা হলো গা তৃতীয় শর্ত, এই তৃতীয় শর্তে হলো গা বিজোড় সংখ্যা। তাহলে এই বিজোড় সংখ্যাগুলো নিয়ে গঠিত সেটটি হলো লাগা এ সেট। তাহলে লিখলাম শর্ত মতে সেট এ সমান কত, 1 3 5। আবার সুজন তাহলে বিতে কি হবে, বিতে বলছে জোর, বিতে বলছে কি জোর, বিতে কি বললো জোর, তাহলে এখানে জোর কত 2 4 6, তাহলে 2 4 6, তাহলে এর মানও তালিকা পদ্ধতিতে আমরা প্রকাশ করলাম, বি এর মানও তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম। শিক্ষার্থীবৃন্দ, এবার খতে বললো যে এ কাপ বি ক্যাপ এ কাপ সি নির্ণয় করো। তাহলে এ বি সি তিনটের মান দরকার আমার, এর মান বের করছি, বি এর মান বের করছি, কিন্তু সি এর মান আমরা এখনো বের করি নাই। কারণ সি এর মানটা আমরা বের করে দেখি আগে। সি এর শর্তে কি বলছে, স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5, এটা হলো স্বাভাবিক সংখ্যা, এটা কি সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। তাহলে আমার প্রথম শর্ত গেল স্বাভাবিক সংখ্যা। দ্বিতীয় শর্ত বললো 3 এর সমান বা ছোট, 3 এর সমান বা ছোট, এই কটা। তাহলে দ্বিতীয় শর্তে গেল। তৃতীয় শর্তে বললো এর মধ্যে মৌলিক, এর মধ্যে মৌলিক হলো গা 2 আর 3, এক মৌলিক সংখ্যা নয়। তাহলে এই 3 নম্বর শর্তের মান আসলো কত, 2 আর 3। তাহলে সি এর মান কত আসলো, 2 আর 3। তাহলে আমরা এর মান পেয়ে গেছি, বি এর মান পেয়ে গেছি, সি এর মান পেয়ে গেছি। এবার কাপ আর ক্যাপ বের করতো কোনো ব্যাপারই না, সমস্যাই না। তাহলে কাপ সেট কি হবে, প্রথমে হবে এ কাপ বি বের করবো, এ কাপ বি, এ কাপ বি মানে প্রত্যেকটা উপাদান নিয়ে, প্রত্যেকটা উপাদান একবার করে নিয়েছি। তারপরে কি আছে এ কাপ সি, এ কাপ সি লিয়ে প্রত্যেকটা উপাদান একবার নিলাম। আর এই যে দুটা বের হলো, যে দুটা সেট বের হলো, আর এই দুটা সেটের কি সেট বের করব, ক্যাপ সেট বের করব। এই যে একটা সেট বের হয়েছে আর এই একটা সেট বের হয়েছে, এই দুটো সেটের এখন কি ক্যাপ সেট, দুটো সেটের ক্যাপ সেট বের করব। তাহলে ক্যাপ সেট, তাহলে এই প্রথমটার মান বের করলাম, তৃতীয়টার মান বের করলাম। আর ক্যাপ মানে কমন, আন দেখা হচ্ছে তো কমন আছে কত কত, কমন আছে কত কত, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 নাই, 5 আছে, 6 নাই। তাহলে 1 2 3 5, 1 2 3 5 এইগুলো নিয়ে গঠিত সেটটাই হলো গা আমার ক্যাপ সেট। এইবার শিক্ষার্থীবৃন্দ আর গ নম্বরে বলছে দেখো, গ নম্বরে বললো যে বি কাপ সি তার পূরক সেটের উপসেট। তাহলে বি কাপ সি বের করতে হবে, তারপর তার পূরক সেট বের করতে হবে, তারপর যে সেটটা বের হলো সেই সেটের উপসেট। তাহলে তিনটে কাজ করতে হবে, বি কাপ সি আগে বের করব, তারপর বি কাপ সির পূরক সেট বের করব, তারপরে তার উপসেট আমরা বের করব। দেখো দেওয়া আছে ইউ সমান এত, খ হতে পাই বি সমান এত, সি সমান এত। তাহলে বি কাপ সি, বি কাপ সি, তাহলে বি এর মান বসাইলাম, কাপ সি এর মান বসাইলাম। আর কাপ অর্থ প্রত্যেকটা উপাদান একবার কে নেব। তাহলে 2 3 4 6 প্রত্যেকটা উপাদান একবার করে নিলাম। তাহলে আমরা বি কাপ সি পেলাম। এইবার বি কাপ সির পূরক সেট বের করব। বি কাপ সির পূরক সেট মানে ইউ বিয়োগ বি কাপ সি, যে সেটের পূরক সেট বের করব ইউ বিয়োগ সেই সেটটা হবে। তাহলে ইউ এর মান বসাইলাম, সার্বিক সেটের মান, বি কাপ সি এর মান বসাইলাম। আর এই সার্বিক সেট থেকে বি কাপ সি বাদ দেব, কত বাদ দেব, 2 3 4 6 বাদ দিলে যে মানগুলো সে মান 1 5 7। তাহলে বি কাপ সি তার পূরক সেট পেলাম। এখন উপসেট, উপসেট গুলো বের করার একটা সিস্টেম আছে, যে যে সেটটা থাকবো সেই সেট আগে নেব, নিলাম সেই সেটটা, তাকে সেকেন্ড মেরুকে আটকা দিলাম। এইবার এটা উপাদান কয়টা আছে, তিনটা। যতগুলো উপাদান থাকবো প্রথমে ততগুলো উপাদান একটা নেব, তারপরে একটা উপাদান কম নেব, তারপর আরো একটা উপাদান কম নেব, এইভাবে কম 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 করতে করতে লাস্টে ফাঁকা আসবে।
তাহলে যেহেতু উপাদান কয়টা, তিনটা, তাই আগে তিনটাই দিলাম। তারপরে দুইটা করে করে কতবার নেওয়া যায়, তাহলে 1 আর 5 নেওয়া যায় একটা, 1 7 নেওয়া যায় একটা, 5 7 নেওয়া যায় একটা, এই হলো দুইবার করে। তাহলে 1 আর 5 একবার, মানে এই 1 দ্বারা সব ঠিক আছে দিলে এবার 1 5 1 7 গেল 1, তাহলে আমি 22 করে বাদ দিলাম, তাহলে 22 কত 5 7, তাহলে এই হলো গা আমরা দুইটা করে নিলাম, দুইটা করে নিলাম। এইবার আসবে লগা কি, দুটি করে নিলাম, এইবার একটা, দুটি করে নেওয়া শেষ, এবার একটা, তাহলে একটাই কি 1 5 7 একটা করে নিলাম। তারপর লাস্টে এগুলো ফাঁকা সেটা একটা উপসেট, তাহলে প্রথমে তিনটে করে নিলাম, তারপর দুটো করে নিলাম, তারপরে একটা করে নেব, তারপরে ফাঁকা। এই হলো গা বি কাপ সি পূরক সেটের উপসেট। আমরা এইভাবে উপসেট গুলো আমরা নির্ণয় করব। উপসেট লিখতে হলে সেকেন্ড ব্র্যাকেট আবদ্ধ করতে হবে, প্রত্যেকটা উপাদানকে সেকেন্ড ব্র্যাকেটে কোমা প্রতীক দ্বারা পৃথক করতে হবে, কোমা প্রতীক দ্বারা আমাদের কি করতে হবে, পৃথক করতে হবে। আর উপসেটের সংখ্যা কতটি হবে তার বের করার একটা সূত্র আছে, 2 টু দি পাওয়ার n, 2 এর অর্থাৎ n এর মান হলো কয়টা উপাদান আছে, এখানে উপাদান আছে তিনটা, তাহলে n এর মান কয় বসবো, 3 বসবো, n এর মান 3, তাহলে 2 দুগুণা 4 4 দুগুণা 8, তাহলে এই এর উপসেট কয়টা হবে, 8টা, তিনটে উপাদান বিশিষ্ট সেটের উপসেট কয়টা হবে, 8টি। দেখি গুণি দেখি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, তাহলে শিক্ষার্থী মিলে গেছে। যদি গুণে দেখলে এমনি কম হয়েছে বা বেশি হয়েছে তাহলে অঙ্কটা ভুল হতো। তাহলে উপসেটের সংখ্যা বের করার সূত্র কি, 2 টু দি পাওয়ার n, এখানে n হলো গা ওই সেটের উপাদান সংখ্যা, এই সেটের উপাদান সংখ্যা তো 4 থাকলো নি, তাহলে এখানে 4 বসাইলাম নি, তাহলে 16 হলো নি, তাহলে 16টি, তাহলে 4টে থাকলে পরে প্রথমে 4টে করে নেব, তারপর 3টে করে করে কতভাবে লওয়া যায় নেব, তারপর 2টে করে নেব, তারপরে একটা করে নেব, তারপরে ফাঁকা নেব। এবার যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346, মানে এমন কতগুলো সংখ্যা আছে যা দ্বারা 346 এবং 556 কে ভাগ করলে 346 কে ভাগ করলেও 31 বাঁচবে, 556 কে ভাগ করলেও 31 বাঁচবে, তাদের সেট যথাক্রমে এ ও বি। ক, এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, এ ক্যাপ বি নির্ণয় করো, এ ক্যাপ বি ভেন চিত্র দেখাও এবং এ ক্যাপ বি এর উপসেট গুলো দেখো। তাহলে কত অবশিষ্ট কথা বলছে, 31, তাহলে আমরা অবশিষ্টটাকে বিয়োগ করব, তাহলে 346 বিয়োগ 31, তাহলে কত হলো 315। আর এমন সংখ্যা আছে যাকে 315 কে ভাগ করা যায়, সেই ভাগফল গুলো 31 এর চাইতে বড় হতে হবে, যেহেতু বলছে 31 সাপেক্ষে বড়, তাহলে মনে করি 31 সাপেক্ষে বড় 315 এর গুণনীয়কের সেট এ, আর এ সেটের মানটা বের করবো কিভাবে, দেখো প্রথমে আমরা 315 এক দ্বারা ভাগ করবো 315 কে, তাহলে 1 দ্বারা যদি 315 কে ভাগ করি, তাহলে 315ই হবে, 315, তাহলে 1 দ্বারা ভাগ করলেও কত হয় 315, তার মানে 1 গুণন 315, তাহলে আমি এই 315 লিখছি। আবার 2 দ্বারা ভাগ করা যায় না, 2 দ্বারা ভাগ করা যায় না, 3 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা যদি 315 কে ভাগ করি তাহলে 105 হয়, ক্যালকুলেটর দ্বারা আমরা ভাগ করব, 3 দ্বারা ভাগ করলে কত হবে 105, তাহলে এখানে 315 লিখলাম, 105 লিখলাম। 4 দ্বারা ভাগ করা যায় না, 5 দ্বারা যদি আমি 315 কে ভাগ করি তাহলে 63 হয়, কত হয় 63 হয়, যেটাতে ভাগ করা যায় সেটা, তাহলে আমরা এখানে 63 লিখবো। তারপরে 6 দ্বারা ভাগ করা যায় না, 7 দ্বারা ভাগ করা, দেখি 7 দ্বারা 7 দ্বারা যায়, তাহলে 7 দ্বারা যদি ভাগ করি তাহলে হবে কত 45, তাহলে 45 লিখলাম, তাহলে 315 লিখছি, 105 লিখছি, 63 লিখছি, 45 লিখছি। আবার দেখি 8 দ্বারা যায় না, 9 দ্বারা ভাগ করা যায় কিনা, হ্যাঁ 9 দ্বারা যায়,
তাহলে 9 গুণন 35, তাহলে এখানে 35 লিখলাম। এইবার 10 দ্বারা ভাগ করলে পারে যে করা যায় না, 11 দ্বারা যত এরপরে যত দ্বারা ভাগ করা যায় সেটা হলো 31 এর ছোট হবে, সেগুলো কি হবে 31 এর ছোট। তাই আমরা 31 এর ছোট গুলো তো নিতে পারবো না, 31 এর ছোট গুলো নিতে পারবো না, 31 এর বড় যে ভাগফল গুলো সেই ভাগফল গুলো আমরা লিখবো, সেটি হবে লেখা 31 অপেক্ষা বড়। যদি বলো 25 অপেক্ষা বড়, তাহলে ওই ভাগফল যে ভাগ করবো ভাগফল গুলো 25 এর সাথে বড় যেগুলো সেইগুলো নিয়ে যে সেট, সেই সেটটাই হবে লগা 31 অপেক্ষা বড় অতএর গুণনীয়কের সেট। তাহলে শিক্ষার্থীবৃন্দ আগে 1 দ্বারা ভাগ করে নামাইলাম, 2 দ্বারা যায় না, 3 দ্বারা ভাগ করে নামাইলাম, 4 দ্বারা যায় না, 5 দ্বারা ভাগ করে নামাবো, 6 দ্বারা যায় না, 7 দ্বারা ভাগ করে নামাবো, 8 দ্বারা যায় না, 9 দ্বারা ভাগ করে নামাবো। তারপরে 9 দ্বারা ভাগ করলাম 35 পেলাম। তারপর যত ভাগ করলে পরে যেগুলো মিলবে সেগুলো অবশ্যই 31 এর ছোট হবে, আর 31 এর ছোট গুলো আমরা গ্রহণ করব না। এই হলো তালিকা পদ্ধতি এর মান নির্ণয়। এবার এ ক্যাপ বি, তাহলে এ ক্যাপ বি মানে বি এর মান এই একইভাবে কতে যে এর মান বের করলাম বিতে কতে বি এর মান আগে বের করে নেব। 556 বিয়োগ 31 525, তাহলে 31 অপেক্ষা বড় 525 এর গুণনীয়কের সেট বি। তাহলে বি এর মান এই একইভাবে বাই করব, 1 দ্বারা ভাগ করব 525 হইব, তারপরে 3 দ্বারা ভাগ করব 175 হবে। এইভাবে ভাগ করে করে যেগুলো নামাবো ভাগফল গুলো নামাবো, যেটা মিলবে পয়েন্ট হলে নামাবো না, ভাগফল গুলো নামাবো কত পর্যন্ত নামাবো ভাগফল গুলো যে পর্যন্ত 31 না পাই। 31 এর সমানও নেওয়া যাবে না, 31 এর ছোটও নেওয়া যাবে না, 31 অপেক্ষা বড় করে দিলাম, তাহলে এই দিলাম। আর বললো এ ক্যাপ বি নির্ণয় করো, তাহলে এ ক্যাপ বি এর মান বসাইলাম, বি এর মান বসাইলাম, আর এই দুটোর মধ্যে যেটা মিল আছে সেটা 35 আর 105, তাহলে এই 35 এবং 105 লিখলাম। এইবার বললো এ ক্যাপ বি বেঞ্চিতে দেখাও, তাহলে বেঞ্চিতে দুটি বৃত্ত হবে, বেঞ্চিতে কয়টা বৃত্ত হবে দুটি বৃত্ত হবে, সেই বৃত্ত যেহেতু দুটোর মধ্যে কমন আছে তাহলে বৃত্ত দুটো পরস্পরকে ছেদ করবে, পরস্পরকে কি করবে ছেদ করবে। এই দেখো খ হতে পাই এর মান এত বি এর মান এত, এ ক্যাপ বি এর মান এত, তাহলে একটা আয়তক্ষেত্র আঁকলাম, দুটা বৃত্ত আঁকাইলাম, বৃত্তর মাঝে দেবো কোনটা, এই যে যেটা কমন আছে দুটোর মধ্যে যেটা আছে সেটা বৃত্তের মাঝে দিলাম। আর অবশিষ্ট এর তাহলে এই দুটো বাদ গেল, বাদ দিলে অবশিষ্ট এর মান যা বাঁচবো 45 বাঁচিছে, 63 বাঁচা আছে, 315 বাঁচা আছে, তাহলে এগুলো লিখলাম। তদ্রূপ বির মধ্যে থেকে 3 35 আর 105 বাদ দিলে বির মধ্যে যে অবশিষ্ট আছে সেইগুলো 75 175 525 লিখলাম। এটাই বেঞ্চিত্র। এখন বললো এ ক্যাপ বি এর উপাদানগুলো ও উপসেট গুলো লেখো, তাহলে এখানে কয়টা উপাদান আছে দুইটা, তাহলে উপসেট কয়টা হবে উপসেট হলো 4টা, তাহলে প্রথমে 2টা নিলাম, তারপরে একটা একটা নেবো, তারপর ফাঁকা। এরপর বললো কোন ছাত্রবাসে 65% ছাত্র মাছ পছন্দ করে, মানে 100 জন ছাত্রের মধ্যে 65 জন মাছ পছন্দ করে, 55 জন ছাত্র মাংস পছন্দ করে, আবার 40 জন ছাত্র মাছ মাংস উভয়ই পছন্দ করে। তাহলে শিক্ষার্থী বিন্দু এই তিনটে যোগ করি তাহলে 100 বেশি হওয়া যায়, কিন্তু আমার ছাত্র কয়জন আছে 100 জন। যারা মাছ পছন্দ করে তাদের মধ্যে আবার কিছু আবার মাংস পছন্দ করে, যারা মাংস পছন্দ করে তাদের মধ্যে আবার কিছু মাছও পছন্দ করে, এইবার মিক্স আছে দেখেই আমাদের 100 বেশি দেখা যাচ্ছে। সংক্ষিপ্ত বিবরণ সহ উপর তথ্যগুলো বেঞ্চিত্রে দেখাও। তাহলে একটা আয়তক্ষেত্র রাখালাম, আয়তক্ষেত্রে যেহেতু উভয় মাছ খাদ্যই পছন্দ করে 40 জন, তাহলে পরস্পর ছেদি একটা বৃত্ত আঁকাইলাম, এই বৃত্তের মাঝেরটা দিলাম যেটা কমন R1, এই পাশে দিলাম R2, এই পাশে দিলাম R3, আর বাইরের গুলো কত R4। এই প্রথম বৃত্তটা হলো এফ মানে ফিশ মাছ, দ্বিতীয় বৃত্তটা মিট মানে মাংস। এদের চিত্রে আয়তক্ষেত্রে ইউ দ্বারা সার্বিক সেট, পরস্পর ছেদি দুটি বৃত্ত এফ এবং এম দ্বারা যথাক্রমে মাছ পছন্দ করে এমন ছাত্রদের সেট ও মাংস পছন্দ করে এমন ছাত্রদের সেট বোঝানো হয়েছে। ফলে বেঞ্চ চিত্রটি এই R1 আর R1 R2 R3 R4 এ 4টি নিচ্ছেদ নিচ্ছেদ মানে কেউ কাউকে ছেদ করবো না, সেটে বিভক্ত হয়েছে। মানে দেখো এই যে এই অংশটুকু, এই অংশটুকু একটা, এই অংশটুকু একটা, এই অংশটুকু একটা, আর এই বাইরের অংশটুকু আর একটা, 4টি অংশে বিভক্ত হয়েছে। এইবার বললো উভয় খাদ্য পছন্দ করে না তাদের নির্ণয় করো, অর্থাৎ এই যে R4 এর মান উভয় খাদ্য পছন্দ করে না মানে এই R4 এর মান। তাহলে আমাকে আগে মোট কতজন ছাত্র খাদ্য পছন্দ করে এটি বের করতে হবে।
আর এই মোটের থেকে কতজন খাদ্য পছন্দ করে এটা যদি বাদ দেওয়া যায় তাহলে বাহিরের যে ফাঁকাটুকু এই ফাঁকাটুকুর মান বের হবে। শিক্ষার্থী বিন্দু ক হতে পাই উভয় খাদ্য পছন্দ করে তাদের সেট R1 সমান এফ ক্যাপ এম এবং তাদের সংখ্যা কত 40 জন। মাছ পছন্দ করে আর শুধু মাছ পছন্দ করে দুটো কথা আলাদা। মাছ পছন্দ করে এই মাছ পছন্দ করার মধ্যে যারা তারা আবার অন্যটাও পছন্দ মাছ তো পছন্দ করে আবার তার সাথে অন্যটাও পছন্দ করতে পারে। আর শুধু মাছ পছন্দ মানে মাছই শুধু পছন্দ করব আর কিছুই পছন্দ করবে না। তাহলে মাছ পছন্দ করে তাদের সেট আমরা কি লিখছি R2 লিখছি। তাহলে এই মাছের থেকে যদি কমনটা বাদ দেওয়া যায় কমন হলো R1 তাহলে এফ বাদ R1 তাদের সংখ্যা হবে কত এই এফ এর মান হলো মোট 65 মাছ পছন্দ করে 65 আর উভয়টি পছন্দ করে 40 তাহলে মাছ পছন্দ করে থেকে উভয়টি বাদ দিলে পরে 25 জন তাহলে এই 25 জন শুধু মাছ পছন্দ করবে। তদ্রূপ শুধু মাংস পছন্দ করবে R3 এম বাদ কমন এবং তাদের সংখ্যা মাংস পছন্দ করে 55 জন আর উভয়টি পছন্দ করে 40 জন তাহলে 55 বিয়োগ 40 সমান 15 জন। তাহলে শুধু মাছ পছন্দ করলো 25 জন শুধু মাংস পছন্দ করলো 15 জন আর উভয়টি পছন্দ করলো 40 জন। তাহলে এই তিনটের যোগফলই হলো কোনো না কোনো খাদ্য পছন্দ করে এইরূপ ছাত্রের সংখ্যা। তাই সেটা কাপ এফ কাপ এম R1 কাপ R2 কাপ R3 সমান 40 যোগ 25 যোগ 15 সমান 80 জন। তাহলে এই 80 জন ছাত্র কোনো না কোনো খাদ্য পছন্দ করে। তাহলে আর মোট খাদ্য ছাত্র কয়জন 100 জন তার মানে পছন্দ করলো কয়জন 80 জন তাহলে পছন্দ করলো না কয়জন তাহলে উভয় খাদ্য পছন্দ করে না R4 সমান ইউ বাদ এফ কাপ এম 100 বিয়োগ 80 সমান 20 জন। তাহলে आंसर কত 20%। শিক্ষার্থী বিন্দু এইভাবে আমরা এনসিকিউ দেখে দেখে আমরা অঙ্কগুলো করব। খতে বলছে যে শুধু মাছ পছন্দ করে তাদের গুণনীয়কের সেট শুধু মাংস পছন্দ করে তাদের গুণনীয়কের সেট বের করো তারপর দুটোর ক্যাপ সেট বের করো। তাহলে শুধু মাছ পছন্দ করে তাদের সেট R2 এবং তাদের সংখ্যা কত 25 জন বের করছি। শুধু মাংস পছন্দ করে মাছ পছন্দ করে এই মাংস পছন্দ করে সেখানে এখানে মাংস হবে শুধু মাংস পছন্দ করে শুধু মাংস পছন্দ করে তাদের সেট কত R3 এবং তাদের সংখ্যা কত 15 জন। তাহলে 25 এর গুণনীয়কগুলো হলো 25 এর গুণনীয়ক মানে কি 25 কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেই সংখ্যা হলো 25 গুণক। 25 কে 1 দ্বারা ভাগ করা যায় 5 দ্বারা যায় 25 দ্বারা যায়। তাহলে 25 এর গুণনীয়ক কত 1 5 25 সুতরাং R2 সমান 1 5 25 দ্বারা সেট। 15 এর গুণনীয়ক হলো 1 3 5 15 1 দ্বারা যায় 3 দ্বারা যায় 5 দ্বারা যায় 15 দ্বারা যায়। এর R3 হলো 1 3 5 15 এর সেট। তাহলে R2 ক্যাপ R3 তাহলে ক্যাপ মানে কি কমন তাহলে এই দুটোর মধ্যে মিল আছে কোনটা 1 আর 5 তাহলে শুধু মাংস এবং শুধু মাছ পছন্দ করে তাদের সেট হলো 1,5। এইবার দেখো নিচের সেট দুটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে দুটি সেট লিখছি ডি এবং একটা ই। ডি হলো x যেন x পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে কি যোগ বিয়োগ শূন্য যত প্রকার সংখ্যা আছে সকল সংখ্যা হলো পূর্ণ সংখ্যা কিন্তু সেই পূর্ণ সংখ্যাটাকে বর্গ করলে যেন 10 এর সাথে ছোট হয়। তাহলে বড় শর্তটা কি পূর্ণ সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা তো সবগুলো এখানে লওয়া যাবে না যে সকল পূর্ণ সংখ্যাকে বর্গ করলে 10 এর সাথে ছোট হয় সেই পূর্ণ সংখ্যা। আর একটা সেট লিখছি x যেন x স্বাভাবিক জোড় সংখ্যা। স্বাভাবিক জোড় সংখ্যা তো কোটি কোটি তার গুণে শেষ করা যায় না 2 4 6 8 10 12 14 এভাবে গুণে শেষ করা যায় না কিন্তু সেই সকল সংখ্যার যেগুলোকে বর্গ করলে পারে তার মান 144 এর সমান বা তার চেয়ে ছোট হয় সেই সকল মানটা হলো স্বাভাবিক জোড় সংখ্যা। তাহলে এখানে আগে ডি এর মান বের করব পূর্ণ সংখ্যা হলে পরে 0 বসাবো প্লাস বসাবো মাইনাস বসাবো তাহলে x সমান 0 হলে x স্কয়ার সমান 0 হবে এই 0টাতে 10 এর থেকে ছোট ঠিক আছে। x সমান প্লাস মাইনাস 1 মানে এখন প্লাস 1 এখন মাইনাস 1 তাহলে এই প্লাস মাইনাসের উপর বর্গ মানে সব প্লাস হয়ে যাবে তাহলে 1 এর বর্গ কত প্লাস মাইনাসের বর্গ হলে পরে সব প্লাস তাহলে 1 এর বর্গ 1 1 তো 10 এর থেকে ছোট ঠিক আছে। 2 এর বর্গ 4 10 এর থেকে ছোট এটাও ঠিক আছে। 3 এর বর্গ 9 10 এর থেকে ছোট এটাও ঠিক আছে কিন্তু 4 এর বর্গ 16 16 কি 10 এর থেকে ছোট না বড় ছোট নয় বড়
তাই 16 ইজ গ্রেটার দেন 10 লিখলাম, আর আমার দরকার নাই। আর যত মানই বসাই না কেন সবই লেখা 10 এর চাইতে বড় হবে। তাহলে কোন কোন মানের জন্য 10 এর চাইতে ছোট হলো? 0 এর জন্য, প্লাস মাইনাস 1 এর জন্য, প্লাস মাইনাস 2 এর জন্য, প্লাস মাইনাস 3 এর জন্য। এই চারটি মানের জন্য আমার এই শর্তটা ঠিক থাকলো, আর বাদ বাকি মানের জন্য শর্ত ঠিক নাই। তাহলে নির্ণয় সেট ডি সমান -3, -2, -1, 0, 1, 2, 3, এই কয়টা শর্ত অনুসারে। দ্বিতীয় অঙ্কটা প্রায় একই সেম অঙ্ক। এখানে স্বাভাবিক জোড় সংখ্যা, স্বাভাবিক সংখ্যা হলে পরে 1, 2, 3 ইত্যাদি। আবার স্বাভাবিক জোড় সংখ্যা বলছে, তাহলে 2, 4, 6 এইগুলো বসাবো। তাহলে x এর মান 2 বসাইলাম, 4 হলো। 4 তো 144 এর ছোট। x এর মান 4 বসাবো 16, 144 এর ছোট। 6 বসাবো 36, 144 এর ছোট। 8 বসাবো 64, 144 এর ছোট। 10 বসাবো 100, যা 144 এর ছোট। এগুলো ঠিক আছে। 12 বসাবো, 12 144 এর সমান। এটাও ঠিক আছে, কারণ এই যে সমানের কথা বলছে, ছোট বা সমান। কিন্তু যদি আমি 14 বসাই তাহলে 196, যা 10 এর চাইতে, যা 144 এর চাইতে বড়, যার মান কি 144 এর চাইতে বড়, যার মান 144 এর চাইতে বড়। তাহলে আমি আর যাবো না। তাহলে আমার এই কয়টা মানের জন্য এই শর্তটা সঠিক থাকলো। তাহলে সেই মান 2, 4, 6, 8, 10, 12। তাহলে নির্ণয়ে সেট কত হলো? 2, 4, 6, 8, 10, 12। শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকে আলোচ্য বিষয়, একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টার তোমরা যদি ভবিষ্যতে পড়ালেখা করলে পারে 9, 10 এমনকি যতদিন পড়বে বিজ্ঞান শাখায়, ততদিন তোমাদের এই সেট সম্পর্কে ধারণা থাকতে হবে, স্পষ্ট ধারণা থাকতে হবে। তাই এই ভিডিওটি তোমরা বারবার দেখবে, দেখে আমি আমার কথাগুলো ভালোভাবে শুনবে এবং পাঠ্য বইয়ের অঙ্কগুলো করবে। করিয়ে যেগুলো সমস্যা থাকে বিদ্যালয়ে খুললে পরে আমি সমস্যাগুলো সমাধান করে দেব। এই বলে সবার সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।